আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় বৃত্তের খুঁটিনাটি এর চতুর্থ পর্বে আজকে আমরা দেখব 152 থেকে 154 পৃষ্ঠার ছকের সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ। সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। পর্ব 4, বৃত্তচাপ। মিতা তার খাতার উপর চুরি রেখে একটি বৃত্ত আঁকে, কিন্তু বৃত্ত আঁকার পর অসাবধানতাবশত চুরিটি পড়ে গিয়ে দুটুকরো হয়ে যায়। কিন্তু সে মন খারাপ না করে টুকরো দুটিকে কুড়িয়ে আবার পাশের ছবির মতো চিত্র আঁকে। চুরির ছোট টুকরোটিকে এবিসি এবং বড় টুকরোটিকে এডিসি দ্বারা চিহ্নিত করে। ভেবে বলো তো বৃত্তের এই টুকরো দুটিকে কি বলা যায়? এই যে এটা হচ্ছে বড় টুকরো, এটা হচ্ছে ছোট টুকরো, ঠিক আছে? আর এটা তো বৃত্তটা ছিল, অর্থাৎ চুরিটা ছিল। এই যে বড় টুকরোটা হচ্ছে বৃত্তের অধিচাপ আর ছোট টুকরোটা হচ্ছে বৃত্তের উপচাপ। যদি চুরির টুকরো দুটির দৈর্ঘ্য সমান হতো তবে যে কোনো এক ভাগকে আমরা কি বলতে পারতাম? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর জানার জন্য ওমিয়ার তৈরি করা মডেলটি আবার পর্যবেক্ষণ করতে হবে। মডেলটিতে এসি কাঠি বৃত্তের ব্যাস, যার এ ও সি বিন্দু দুটি বৃত্তের উপর অবস্থিত। এবার একখণ্ড সুতা বৃত্তের উপর ঘুরিয়ে এসি কাঠি দ্বারা বিভক্ত বৃত্তটির এইডিসি এবং এবিসি চাপ দুটির দৈর্ঘ্য আলাদাভাবে মেপে দেখো। নিশ্চয়ই এসি কাঠিটি বৃত্তটিকে সমান দুই ভাগে ভাগ করেছে, তাই না? সেক্ষেত্রে যে কোনো এক ভাগকে আমরা অর্ধবৃত্ত বা সেমি সার্কেল বলবো। আর আমরা তো জানি বৃত্তটির সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের পরিধি বা সার্কামফারেন্স। বৃত্তের আরও কী কী অংশ আছে চলো জেনে নেই। তুমি তোমার খাতার উপর তোমার আনা মাস্কিং টেপ বা অ্যাডিসিভ টেপ রেখে দুটি বৃত্ত এঁকে নাও। এবার বৃত্তক্ষেত্র দুটি কেটে যথারীতি দুভাগে ভাঁজ করে এদের কেন্দ্র ও দ্বারা চিহ্নিত করো। একটি বৃত্তক্ষেত্রে ব্যাস নয় এমন একটি জ্যা এবি আঁকো। লক্ষ্য করো এবি জ্যা বৃত্তটিকে দুটি ভাগে ভাগ করেছে। প্রতিটি ভাগকে আমরা কি বলতে পারি? প্রতিটি ভাগকে আমরা বৃত্তাংশ বা সেগমেন্ট বলবো। কিন্তু ক্ষেত্র দুটি কি সমান মনে হয়? না, ক্ষেত্র দুটির একটি বড় এবং আরেকটি ছোট হয়েছে। বড় বৃত্তাংশটিকে অধিবৃত্তাংশ বা মেজর সেগমেন্ট এবং ছোট বৃত্তাংশটিকে উপবৃত্তাংশ বলা হয়। তোমার পছন্দ মতো দুই রকমের রং দিয়ে ক্ষেত্র দুটো রং করে নাও, ঠিক আছে? এই যে এটা হচ্ছে অধিবৃত্তাংশ, এটা হচ্ছে উপবৃত্তাংশ, ঠিক আছে? উপরের ছবিগুলো আমরা লক্ষ্য করি। এখানে কি বলা হচ্ছে যে বৃত্তের ছোট দৈর্ঘ্যের চাপকে উপচাপ এবং বড় দৈর্ঘ্যের চাপকে অধিচাপ বলা হয়। ও বলছে যে বৃত্তের এই টুকরোকে আমরা বৃত্তচাপ বলে থাকি। এই ছবিটা ছিল, একটা হচ্ছে অর্ধবৃত্ত, কারণ মাঝামাঝি ভাগ করলে সেটাকে আমরা অর্ধবৃত্ত বলি। আর যখন বড় ছোট ভাগ হয়, বড়টা হচ্ছে অধিচাপ, ছোটটা হচ্ছে উপচাপ, ঠিক আছে? অধিবৃত্তাংশ এবং উপবৃত্তাংশ। তাহলে এক্ষেত্রে আসো, অপর বৃত্তক্ষেত্রের কেন্দ্র থেকে পাশের চিত্রের মতো ও এ এবং ওবি দুটি ব্যাসার্ধ আঁকি। এই যে ও এ ব্যাসার্ধ, ওবি ব্যাসার্ধ। এবার ভেবে দেখো তো ও এ এবং ওবি ব্যাসার্ধ এবং এবি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলা যায়? এই যে এটাকে কি বলা যায়? এদেরকে বৃত্তকলা বলতে পারি। বড় বৃত্তকলাকে অধিবৃত্তকলা, এটা হচ্ছে বড় অংশ। আর ছোট বৃত্তকলাকে আমরা উপবৃত্তকলা বা মাইনর সেক্টর বলা যেতে পারে, ঠিক আছে? যদি এবি ব্যাস হয় তবে বৃত্তাংশ দুটি কীরূপ হবে, এদের কী নাম দেওয়া যায়? চিত্র এঁকে সিদ্ধান্ত নাও। কী বলা আছে? এবি যদি ব্যাস হয়, ঠিক আছে? মনে করে আমরা একটা ছবি এঁকে এখানে ধরো, এই যে এবি হচ্ছে একটা ব্যাস, তাহলে বৃত্তাংশ দুটি কীরূপ হবে? তখন এই যে একটা হচ্ছে এই বৃত্তাংশ আর একটা হচ্ছে এই বৃত্তাংশ, এদের কী নাম দেওয়া যায়? ওই যে একটা হচ্ছে কি অধিবৃত্তকলা, আর একটা হচ্ছে উপবৃত্তকলা। আসলে বৃত্তস্থ কোণ দেখি আমরা, ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল। সাদা ককশিটে পেন্সিল কম্পাস দিয়ে একটি বৃত্ত এঁকে নাও। বৃত্তটির কেন্দ্র ও দ্বারা চিহ্নিত করো। এবার কাঠি দুইটি এমনভাবে ককশিটে বসাও যেন এদের এক মাথা সি বিন্দুতে বৃত্তের উপরে একত্রে এবং অপর মাথা দুটি বৃত্তের উপর এ ও বি বিন্দুতে থাকে। এই যে লক্ষ্য করো, এডিবি চাপের বিপরীতে কোণ এসিবি উৎপন্ন হয়েছে। এডিবি চাপ কোনটা? এটা হচ্ছে এডিবি চাপ, এর বিপরীতে কোণ এসিবি উৎপন্ন হয়েছে, যে এই কোণটা এডিবি চাপের উপর বৃত্তস্থ কোণ। এই কোণ এসিবি হচ্ছে এডিবি চাপের উপর বৃত্তস্থ কোণ বা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল। আবার আরও দুটি কাঠি ককশিটে চিত্রের মতো এমনভাবে বসাও যেন এদের এক মাথা একত্রে ডি বিন্দুতে বৃত্তের উপর এবং অপর মাথা দুটি বৃত্তের উপর এ ও বি বিন্দুতে থাকে। এই যে এক মাথা আছে ডি এর উপর, অপর মাথা হচ্ছে এ আর বি বিন্দুতে। এক্ষেত্রে এসিবি চাপের উপর, এসিবি চাপ কোনটা? যেটা হচ্ছে এসিবি চাপ, তার বিপরীত পাশে ডি বিন্দুতে কোণ এডিবি উৎপন্ন করে। এই যে এই কোণটা, ঠিক আছে?
এই কোণ এডিবি হচ্ছে এসিবি চাপের উপর আরও একটা বৃত্তস্থ কোণ বা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল। অপর কোণ দুটি কোণ সিএডি মানে সিএডি এই কোণটা এবং কোণ সিবিডি এই কোণটা, এই দুটা কোণকে কি বলা যায়? একটা একক কাজ আছে, দেখো বিভিন্ন দৈর্ঘ্যের কাঠি দিয়ে বৃত্তের কোনো একটি চাপের উপর কটি বৃত্তস্থ কোণ তৈরি করা যাবে। যদি একের অধিক বৃত্তস্থ কোণ তৈরি করা যায় তাহলে কোণগুলো তৈরি করে চাঁদার সাহায্যে সেগুলো মেপে দেখো। প্রয়োজনে খাতায় ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে কয়েকটি বৃত্ত বানিয়ে প্রতিটি কোনো একটি চাপের উপর একইভাবে একাধিক বৃত্তস্থ কোণ তৈরি করো ও কোণগুলো মেপে পর্যবেক্ষণ করো, তারপর শূন্যস্থানগুলো পূরণ করো। এখন আমরা একক কাজটা করবো 54 পৃষ্ঠার। তারপর এখানে 6টা খালি ঘর আছে, শূন্যস্থান আছে, এগুলো আমরা পূরণ করব। ঠিক আছে। সমাধান: বিভিন্ন দৈর্ঘ্যের কাঠি দিয়ে বৃত্তের যে কোনো চাপের উপর একটি বৃত্তস্থ কোণ তৈরি করা যাবে। নিচের চিত্রে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্ত বানিয়ে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ তৈরি করে কোণগুলোকে চাঁদার সাহায্যে মাপা হলো। তো এখানে হচ্ছে আমরা কয়েকটা বৃত্ত এঁকেছি, দেখো এই যে একটা বৃত্ত আছে, এর মধ্যে আমরা এখানে দেখো এবি হচ্ছে এ বি, ই হচ্ছে একটা জ্যা, এডি হচ্ছে একটা জ্যা, ঠিক আছে। তারপর এবিও একটা জ্যা, ইডি একটা জ্যা, এখানে কোণ উৎপন্ন করেছে। আমাদের বৃত্তটা কি? বৃত্তটা হচ্ছে আমাদের এবিসিডি একটা বৃত্ত। তারপর এখানে এবিসি আরেকটা বৃত্ত আছে, এই যে এই হচ্ছে বৃত্তের একটা জ্যা, বিডি হচ্ছে আরেকটা জ্যা। বিভিন্নভাবে ছবিটা এঁকেছি। এখানে দেখো এই যে ডি একটা জ্যা, বি একটা জ্যা, ঠিক আছে, সবই হচ্ছে জ্যা। একটা এক এক ব্যাসার্ধ নিয়ে আঁকা বা এক এক ব্যাসার্ধ নিয়ে আঁকা বৃত্ত এবং যার জ্যা বিভিন্ন জায়গায় আমরা এঁকেছি। এখানে দেখো এটা হচ্ছে কি একটা উপচাপ, কারণ ছোট অংশ, এটা হচ্ছে বড় অংশ, এটা হচ্ছে একটা অধিচাপ। এখানে 8 ধরনের ছবি আছে, মোট 5 ধরনের চিত্র আমরা এঁকেছি। এখন এগুলো বর্ণনা করি, তাহলে তোমরা বুঝতে পারবে। চিত্র 1-এ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বিসিডি উপচাপের উপর দণ্ডায়মান কোণ বিএডি এবং কোণ বিইবি দুইটি বৃত্তস্থ কোণ। এই যে কোণ বিএডি, এটা হচ্ছে একটা কোণ বিএডি, আর এটা হচ্ছে কোণ বিইডি, ঠিক আছে। এই দুটো হচ্ছে দুইটা বৃত্তস্থ কোণ আছে। এখানে বিইডি হবে, দাঁড়াও একটু ভুল হয়েছে লেখা, কোণ বিইডি। চাঁদার সাহায্যে আমরা পাই কোণ বিএডি সমান 43 ডিগ্রি এবং কোণ বিইডি সমান 43 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি কি, কোণ বিএডি সমান হচ্ছে কোণ বিইডি, অর্থাৎ বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হয়। চিত্র 2 হতে আমরা বলতে পারি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এসিবি অধিচাপের উপর দণ্ডায়মান কোণ এডিবি এবং কোণ এইডি দুইটি বৃত্তস্থ কোণ। চাঁদার সাহায্যে মেপে আমরা পাই কোণ এডিবি সমান 130 ডিগ্রি এবং কোণ এইবি সমান 130 ডিগ্রি। সুতরাং বলতে পারি কি আমরা, কোণ এডিবি সমান হচ্ছে কোণ এইবি। আমরা ছবিটা একটু যাই। কোণ এডিবি এবং কোণ এইবি কোথায় আছে? 2 নম্বর চিত্রে। এই যে আমাদের 2 নম্বর চিত্র হচ্ছে এটা, এই যে কোণ এডিবি হচ্ছে এটা, আর কোণ এইবি হচ্ছে আবার এই যে এটা, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারলাম যে কোণ এডিবি সমান হচ্ছে কোণ এইবি, অর্থাৎ বৃত্তের অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হয়। তারপর চিত্র 3 হতে আমরা বলতে পারি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বিসিডি উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বিএডি এবং বিআরডি অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বিইডি। এখন চাঁদার সাহায্যে কোণগুলোকে মেপে আমরা দেখলাম যে কোণ বিইডির মান হচ্ছে 40 ডিগ্রি আর কোণ বিইডির মান হচ্ছে 140 ডিগ্রি। দুটো যদি আমরা যোগ করি, কোণ বিএডি যোগ কোণ বিইডি সমান 40 ডিগ্রি প্লাস 140 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি, বা এক সরল কোণ বা 2 সমকোণ, ঠিক আছে। অর্থাৎ বৃত্তের উপচাপ ও অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি বা এক সরল কোণ বা 2 সমকোণ। চিত্র 4 হতে আমরা কি বলতে পারি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ এডিবি। তো এখন চাঁদার সাহায্যে কোণটিকে মেপে আমরা পেলাম কোণ এডিবি সমান হচ্ছে 41 ডিগ্রি। এখানে দেখো 41 ডিগ্রি হচ্ছে কত? 90 ডিগ্রি থেকে অবশ্যই ছোট, তাই আমরা লিখলাম 41 ডিগ্রি লেস দেন 90 ডিগ্রি। অর্থাৎ কোণ এডিবি হচ্ছে একটা সূক্ষ্মকোণ, কারণ আমরা জানি 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। সুতরাং কি বলতে পারি, বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ একটা সূক্ষ্মকোণ। আবার চিত্র 5-এ আমরা কি দেখি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এপিবি উপচাপে অন্তর্লিখিত কোণ এসিবি। এখন কোণটিকে চাঁদার সাহায্যে মেপে আমরা পাই কোণ এসিবির মান হচ্ছে 125 ডিগ্রি। তো 125 ডিগ্রির মান 90 থেকে বড়, তো 125 ডিগ্রি গ্রেটার দেন 90 ডিগ্রি দেখলাম। অর্থাৎ কোণ এসিবি একটি স্থূল কোণ, কারণ আমরা জানি 90 ডিগ্রি অপেক্ষা বড় কোনো কোণকে স্থূলকোণ বলা হয়। সুতরাং বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে একটা স্থূলকোণ। এখানে নির্ণেয় শূন্যস্থানগুলো পূরণ করি, ঠিক আছে। শূন্যস্থানগুলো এখন আমরা পূরণ করব। দেখো প্রথম ঘরে কী ছিল? এই ছিল একক কাজটা আমাদের। আমরা একক কাজটা একবার দেখে নিই। বিভিন্ন দৈর্ঘ্যের কাঠি দিয়ে বৃত্তের কোনো একটি চাপের উপর কটি বৃত্তস্থ কোণ তৈরি করা যাবে। যদি একের অধিক বৃত্তস্থ কোণ তৈরি করা যায় তাহলে কোণগুলো তৈরি করে চাঁদার সাহায্যে সেগুলো মেপে দেখো। তো আমরা হচ্ছে 5 ধরনের ছবি দেখেছি,
তারপর সেগুলো চাঁদার সাহায্যে মেপে দেখেছি, সেখান থেকে আমরা 5 ধরনের সিদ্ধান্তে পৌঁছেছি। প্রয়োজনে খাতায় ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে কয়েকটি বৃত্ত বানিয়ে প্রতিটিরই কোনো একটি চাপের উপর একইভাবে একাধিক বৃত্তস্থ কোণ তৈরি করো ও কোণগুলো মেপে পর্যবেক্ষণ করো। আমরা প্রত্যেকটা ছবিতে একাধিক বৃত্তস্থ কোণ তৈরি করেছি এবং সেগুলো পর্যবেক্ষণ করে আমরা বিভিন্ন সিদ্ধান্তে পৌঁছেছি। তারপর শূন্যস্থানগুলো পূরণ করো। এখন আমরা শূন্যস্থানগুলো পূরণ করব। প্রথমে কি আছে, কোনো বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো কেমন? বৃত্তস্থ কোণগুলো হচ্ছে পরস্পর সমান। ঠিক আছে, এখানে খালি ঘর ছিল, তো প্রথম খালি ঘরের উত্তর হচ্ছে পরস্পর সমান। দ্বিতীয়টা দেখো কি আছে, বৃত্তের অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো, এটার উত্তর হচ্ছে পরস্পর সমান। 3 নম্বরে আছে বৃত্তের উপচাপ ও অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ। আমরা একটু আগে দেখেছিলাম যে 40 ডিগ্রি আর 140 ডিগ্রি যোগ করে 180 ডিগ্রি হয়েছিল, মানে 2 সমকোণ বা এক সরল কোণ বা 180 ডিগ্রি বলা যায়। 4 নম্বরে আছে কি, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। 5 নম্বরে আছে কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে একটা সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ না সূক্ষ্মকোণ হবে? সূক্ষ্মকোণ হবে, আমরা দেখেছি, কারণ 90 ডিগ্রি অপেক্ষা ছোট হবে। আর কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ একটা স্থূলকোণ হবে, কারণ সেটা 90 ডিগ্রি অপেক্ষা বড় হবে। ঠিক আছে, সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা ছোট আর স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা বড়। তো আমরা হচ্ছে আমাদের যে কাজটা ছিল সেই কাজের রেজাল্ট দ্বারা আমরা এই 6টা শূন্যস্থান পূরণ করলাম। আগামী ক্লাসে আমরা হচ্ছে এখান থেকে আলোচনা শুরু করব। পর্ব 5-এ আমরা খুব ইম্পর্টেন্ট কিছু কাজ করব। আমরা এখানে একটা পার্থক্য দেখব যে উপচাপ উপবৃত্তচাপ উপবৃত্তাংশের পার্থক্য, অধিবৃত্তচাপ অধিবৃত্তাংশের পার্থক্য, বৃত্তাংশ বৃত্তকলা। এই কাজটা শেষ হওয়ার পরে আমরা হচ্ছে 155 পৃষ্ঠা এখানে একটা খালি ঘর আছে, এই খালি ঘরগুলো অনেকগুলো খালি ঘর আছে, একটা না, এই প্রত্যেকটা খালি ঘর আমরা পূরণ করব এবং ডিটেলসে তোমাদের বিষয়গুলো বুঝিয়ে দিব। ঠিক আছে, তো সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় 152 থেকে 154 পৃষ্ঠার ছকের সমাধান। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।